আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ফের বলতে লাগলেন, শোনো, আজ যা সুন্দর পরশু তা অসুন্দরে পরিণত হতে পারে, আর এটাই জগতের নিয়ম। যেমন দুর্ঘটনায় কোনো সুদর্শন নারী কিংবা পুরুষের একটা হাত কিংবা পা নষ্ট হয়ে যেতে পারে, তেমনি অসম্ভব সুন্দর পরীর মতো দেখতে কোনো রূপসীর মুখের ব্রণ কোনোদিনও ভালো নাও হতে পারে। পারফেক্ট ছেলেটার চাকরিটা দুর্নীতির দায়ে চলে যেতে পারে, কিংবা বাড়ি গাড়ি ধন দৌলতে পরিপূর্ণ দেখে যে ছেলেটিকে সবাই পছন্দ করেছিল, পাত্র হিসেবে সেই ছেলেটির বাবা হওয়ার ক্ষমতা নাও থাকতে পারে। যে মেয়েটির সৌন্দর্যে পৃথিবীর সকল পুরুষ দিশেহারা দিওয়ানা, সংসার জীবনে সে বন্ধা হতে পারে, কিংবা তার স্বামী পর নারী, মদ, গাঁজা, ইয়াবা অথবা জুয়ারিতে আসক্ত হতে পারে। তখনও কি জীবন সুন্দরই থাকবে? কখনোই না। যে সৌন্দর্য নিয়ে মানুষ অহংকার করে কিংবা বেটার অপশন বলে একজনকে ছেড়ে অন্যজনকে কাছে টেনে নিল, তার মধ্যেও ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিংবা তখন ত্রুটি নাই থাকতে পারে, কিন্তু কখনো যে ত্রুটি ঘটতে পারে না এমনটাও কিন্তু নয়। সুতরাং কখনো উঁচু নিচু, সুন্দর অসুন্দর, পারফেক্ট আনপারফেক্ট এইসব নিয়ে ভেদাভেদ করো না। কারো দুর্বলতায় আঘাত করে কাউকে কষ্ট দিও না। কারো দীর্ঘশ্বাসের কারণ হওয়ার চেষ্টা করো না। কারো সম্মান নিয়ে ছিনিমিনি করো না। যতটুকু পারো মানুষকে ভালোবাসো, সম্মান করো। তুমি যদি কাউকে সম্মান করো, কেবল তখনই তুমি সম্মানিত হবে। মানুষের আচরণেই তার প্রতি সম্মান আনে, কারণ মানুষ অন্তর থেকে সম্মান তাকেই করে যে সম্মান পাবার যোগ্য। জানোই তো, এই সমাজে অযোগ্য মানুষও সম্মান পায়, কিন্তু সেটা অন্তর থেকে নয়, পেছন ফিরেই তার দিকে উক্ত মানুষটি থুতু ছিটায়। জানো, পৃথিবীর সবচেয়ে দামি উপহার হলো সম্মান। সবচেয়ে সুন্দর মানসিকতা এবং ভালোবাসা অন্যকে সম্মান প্রদর্শনের মাধ্যমেই ফুটে ওঠে। কথায়, ব্যবহারে, বোঝাপড়ায়, বন্ধুত্বে, ভালোবাসায়, সব ক্ষেত্রে পরস্পরকে সম্মান করতে পারাটা ভীষণ রকম জরুরি। কাউকে সম্মান করতে হলে পরিবার থেকে সেই শিক্ষাটা পেতে হয়, যেটা অনেকের মাঝেই থাকে না। আগে অন্যকে সম্মান করতে শেখো, তাকে বুঝতে শেখো। দেখবে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটার কাছ থেকেও তুমি সম্মান পাবে। আর যদি সম্মান না পাও, তাতেও কিছু যায় আসে না। তুমি মানুষকে সম্মান করতে পারো, এটাই তোমার সবচেয়ে সুন্দর যোগ্যতা। তুমি তোমার বিবেকের কাছে অনেস্ট ছিলে, এটাই অনেক। নারীরা মনে করে তাদের প্রচুর অপশন রয়েছে, কারণ প্রচুর পুরুষ তাদের চেক আউট করে, ইনবক্সে নক করে, ট্রাই করে, হিট অন করে, কিন্তু তারা এটা বোঝে না যে এই অ্যাটেনশন গিভার গ্রুপের অলমোস্ট 99%ই সিম্প। এরা জাস্ট নারী সঙ্গই চায়। তোমার দায়িত্ব নেওয়ার জন্য কেউ তোমার পিছু পিছু ঘুরে না। তুমি কোনো একটা ইনবক্স নকের রিপ্লাই দিয়ে দেখে বলো, তোমাকে পেতে হলে বাবার সাথে কথা বলে মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে যেতে হবে। দেখবে সিম্পিং ওখানেই শেষ হয়ে যাবে। আর বাকি রইল যারা জানে জিগার দিওয়ানা মাস্তানা গ্রুপ, এদের সিংহভাগই জানে না তারা আসলে কি করছে। তাই অধিকাংশ প্রেমের সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে রূপ নেয় না। এক্সপ্রেশন আছে, কিন্তু সেটা এক্সাম্পল হতে পারে না। এরা চায় দায়িত্ব নিতে, তবে এখনই না, এখন এনজয় করি, পরে বিয়ে করব। আবার যারা দায়িত্ব নিবে বলে দাবি করে, তারা দায়িত্বের পরিসীমাটাই জানে না। দায়িত্বের বাস্তবতা বুঝতে বুঝতে অনেকে দেবদাস হয়, আর পার্বতী অন্য কারো হয়ে যায়। যৌবনের পুরো সময়টা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য খরচ করা উচিত, অথচ যৌবনের শুরুতেই বিয়ে করে আগে আবেগ দমন করা উচিত। আবেগের দাস হয়ে দায়িত্বহীন সিম্পিং করে বেড়ানো নিতান্তই ব্যক্তিত্বহীনতা। তোমার বলা প্রতিটি কথাই সত্য ভাবি। দায়িত্ব নিতে চাওয়া আর মাথা পেতে দায়িত্ব নেওয়ার মধ্যে পার্থক্য কয়েকশো আলোকবর্ষ। কিন্তু আমরা মেয়েরা বেশিরভাগই সময় ভুল জায়গায় ভুল মানুষের জন্য সময় ব্যয় করি, এক্সপেকটেশন রাখি, ফলাফল একটা সময় জীবন থেমে যায়।
এই সুন্দর পৃথিবীটা বিষাক্ত মনে হয়। হ্যাঁ, আমরা সঠিক মানুষকে ভুল বুঝে দূরে ঠেলে দেই আর ভুল মানুষকে সঠিক ভেবে কাছে টানি। অবশেষে একুল ওকুল দুই কুলি হারিয়ে ফেলি। আর এটাই মিঠিকে বুঝাতে চাই। তার মায়ের বিপরীতে তাকে পারিবারিক শিক্ষা দিতে চাই, এগুলো বুঝ দিয়ে। এতে যদি সে বুঝতে পারে, পারিবারিক মূল্যবোধের শিক্ষাটা পায় আর সদয় হয় সম্পর্কটার প্রতি। তোমার কথাগুলো আমিও একমত ভাবি। একজন অচেনা অজানা অপরিচিত মানুষের সাথে বিয়ে, সংসার, সারা জীবন, এর মাঝে হাজারো মতভেদ, মান অভিমানের অনুবোধ, আবার কোনো সে মোহে একই আবহে পথ চলা। ওপরওয়ালা প্রদত্ত সম্পর্কের লুকায়িত রসায়ন বইয়ে নেহাতি অসম্ভব। নিশ্চয়ই যিনি কারিগর তিনি উত্তম পরিকল্পনাকারী। স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন সুন্দরতম জটিল সমীকরণ, একটা নিয়ম অথবা চুক্তির কাগজ, কতক সাক্ষী, সুন্দর সামাজিক অনুষ্ঠান যদি সম্পর্ক টেকাতে পারত, তাহলে দুনিয়াতে ডিভোর্স বলে কোনো কিছুর অস্তিত্ব থাকতো না। কাবিননামা বলে যে কাগজটা বিয়ের সময় আমরা করি, তা ডিঙিয়ে কেউ কোনোদিন বিবাহ বিচ্ছেদের কথা ভাবতেও পারতো না। কাগজের বোধহয় এতটাও জোর নেই। আসলেই নিয়ম আর চুক্তি কখনোই সম্পর্ক চেকায় না মেঝো। স্বামী আর স্ত্রী কতগুলো সময় একটা ছাদের নিচে, কত নিবিড়, কত কাছাকাছি থাকে। এত কাছাকাছি শ্বাস প্রশ্বাসেরও নিকটে থাকার পরেও কি সম্পর্ক ভাঙে না? কোনো নিয়মের দোহায়, কোনো চুক্তির শর্ত কি পারে সেই ভাঙন ঠেকাতে? প্রায়শই এত আদরের সন্তানরাও কি পারে সম্পর্ক টেকাতে? কখনো না। বস্তুত সম্পর্ক টেকার পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতি, শ্রদ্ধা, সম্মান, দয়ামায়া আর ভালোবাসায়। সম্পর্ক টেকায় পরস্পর পরস্পরের জন্য করা স্যাক্রিফাইস। সম্পর্ক টেকায় পরস্পর পরস্পরের প্রতি নেওয়া যত্নগুলো। এই সুন্দরতম নিবিড় সম্পর্ক একচেটিয়া কোনো দায়িত্ব কর্তব্যবোধের নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, মানিয়ে নেওয়ার সুন্দরতম মানসিকতা আদর্শ সম্পর্কের অন্যতম নিয়ামত। সম্পর্ককে অবশ্যই যত্ন আর পরিচর্যা প্রয়োজন। চারা গাছের মতোই সম্পর্কগুলো পানি, সার আর পরিচর্যা না পেলে আস্তে আস্তে তা একদিন মরে যাবেই। হ্যাঁ ঠিক। পৃথিবীতে এমন বহুত মানুষ আছে একই ছাদের তলায় জনম পার করে দেয়, কিন্তু ভালোবাসা হয়ে ওঠে না। অথচ এই একই সম্পর্ক অন্যদের জীবন ভরে ওঠে পূর্ণতার অভাব বোধহয় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার। তবে শুধু চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে ভালো মন্দ হয় না, বরং আচরণ এবং মানসিকতাও ভালো মন্দের প্রমাণ বহন করে। যে মানুষ একজন আর একজনের সমস্যাগুলো বুঝতে চায় না, তার থেকে কীরূপ ভালো আশা করা যায়? কিছুই না। সংসার জিনিসটা বোঝাপড়ার বিষয়। এখানে একে অন্যের সমস্যা, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু বুঝতে হবে। যদি সুন্দর ভবিষ্যৎ ও চমৎকার একটি সংসার চাই তবে। আর মিঠিকে একটা কথাই বলবো, এই দুনিয়াতে অপূর্ণতা থাকে অনেক, আমার মতে থাকাও ভালো। কারণ এই পূর্ণতা কাউকে সিজদা করতে শেখায় আর কাউকে গুনাহ করতে শেখায়। তাই আমি মনে করব তুমি সবসময় ফার্স্ট অপশনটা বেছে নিও, ভুলেও দ্বিতীয় অপশন নয়। আর প্রতিটি মানুষই পরীক্ষার মধ্যে আছে, হয় নেয়ামতের পরীক্ষা যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা কৃতজ্ঞ, অথবা দুঃখ দুর্দশার পরীক্ষা যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা ধৈর্যশীল। সবচেয়ে একটা কথাই বলবো, দিন শেষে ব্যতিক্রম কিছু হওয়ার চেষ্টা করো। এখন যে মানুষটা আছে কিংবা রাতে ঘোরাফেরা মানুষটার হৃদয় প্রশান্তিকারণীয় হওয়ার চেষ্টা করো। বিচ্ছেদের এই যুগে কারো চক্ষু শীতলকারিণী হয়ে আজীবন পাশে থাকার চেষ্টা করো। একটা বিশ্বস্ত কাঁধ রাখার চেষ্টা করো। সারাদিনের ব্যস্ততা শেষ করে ঘরে ফেরা মানুষটার জন্য বিশ্বস্ত দুটো হাত রাখার চেষ্টা করো। জীবনটা একসাথে কাটিয়ে দেবার চেষ্টার জন্য এমনই একজন বিশ্বস্ত ভরসাযোগ্য মানুষ হওয়ার চেষ্টা করো, যে অপর পাশের মানুষটার সকল অস্থিরতা
হতাশা কিংবা মন খারাপে সবার আগে তোমার কাছে ছুটে আসবে স্বস্তির জন্য, এক টুকরো সুকুন পাওয়ার জন্য। আমি যতটুকু পারলাম তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, বাকিটা তোমার ইচ্ছা। এরপর মিঠিকে খাইয়ে দিয়ে জ্বর এবং স্লিপিং মেডিসিনও খাইয়ে দিলেন ওনারা। এর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল মিঠি। তাকে ঠিকঠাক করে শুইয়ে দিয়ে ওনারা যাবার সময় শেহজাদকে বললেন, কিছু মনে করো না শেহজাদ, একদম ছোট্ট মেয়েও, গায়ে গতরে বড় হলেও বয়সে বড় হয়নি। আর মা মরা মেয়ে, বাবা মামাদের খুব আদরে বড় হয়েছে, তো তাই একটু বেশি আল্লাহ দিয়ার রাগী। এখনো ম্যাচিওর হয়নি। বয়স কত? এখনো 18 হয়নি, সামনে হবে। আস্তে আস্তে মানিয়ে নাও, দেখবে ঠিক হয়ে যাবে। ছোট মানুষ ভুল করলে মাঝে মধ্যে শাসন করবে, আবার আদরও করবে। আর বেশি পাগলামি করলে আমাকে ফোন করবে, দেখে শুনে রাখিও। হয়তো রাগের বশবর্তী হয়ে ভুলভাল কাজ করে বসবে। আর যেহেতু শবনমের কথা শুনলে ক্ষেপে যাচ্ছে, তাই আপাতত বলার প্রয়োজন নেই। এছাড়াও একটা কথা না বললেই নয়, মেয়েদের নাম মানে হ্যাঁ আর হ্যাঁ মানে না, আবার অনেক সময় হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না। মেয়েরা যেটা করতে বারণ করবে ওটা ভুলেও করা যাবে না, আবার অনেক সময় ওটাই বেশি বেশি করতে হবে। মেয়েরা চলে যেতে বললে যেতে হয়, আবার অনেক সময় যেতে বললে কথা না বাড়িয়ে চলে যাওয়াই ভালো। মেয়েরা একা থাকতে চাইলে তাদের সঙ্গ দিতে হয়, আবার অনেক সময় একা থাকতে চাইলে তাদের একা ছেড়ে দিতে হয়। এ বিষয়গুলো বুঝতে পারে না বলেই অনেক ছেলে প্রিয় হয়ে উঠতে পারে না মেয়েদের কাছে। আর শোনো, পুরুষ মানুষের টাকায় এবং সৌন্দর্যে নারী আটকায় না, নারী আটকায় পুরুষের দায়িত্বে, তার প্রতি যত্নে, মায়া ও ভালোবাসায়। আর মেয়েটা তার পরিবার ছেড়ে এসেছে কেবল তোমার ভরসায়। আর একজন নারীর স্বামী ঠিক থাকলে মেয়েরা সকল দুঃখ হাসি মুখে মেনে নিতে পারে। তাই সব ঠিক হওয়া অবধি মিঠি যা শুনতে পারছে না তা বলো না, বরং দায়িত্ব কর্তব্য না দেখিয়ে মায়া করো, ভালোবাসতে শুরু করো। আর একটা কথা হলো, শবনম এখন তোমার অতীত। তাকে ভুলে যাওয়াটা তোমার জন্য মঙ্গল বলে আমি মনে করি, কারণ সে তো আর ফিরবে না, ফেরার চান্সও নেই। তাই মিঠিকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো, নিজের আত্মসম্মান বজায় রাখো। নিজের ঝুলিতে কিছু না থাক, শুধু আত্মসম্মানটুকু বাঁচিয়ে রাখা প্রয়োজন। আর মানুষের জীবনে একবার ডিভোর্স হয়ে গেলে ফিরে আসা কঠিন। শবনম শুধু তোমাকে ছেড়ে যায়নি, বরং একেবারেই ডিভোর্স দিয়ে গেছে। আর তার ফেরার আশা করাটা বোকামি বই কিছু না। কষ্ট হলেও ভুলে যাও। আর না হয় তোমার মনের মধ্যে কি আছে তা শুধু তুমিই জানো, এটা অন্যকে জানতে দিও না, এটা বোকামি হবে। মানুষের জীবনে বিয়ে একবার, বিশেষ প্রয়োজনে 2 বার, আর না হয় 3 বার। ভাগ্য করে মিঠির মতো মেয়েকে পেয়েছো, আদর যত্ন ভালোবাসা আর টুকটাক শাসন করে মানিয়ে নাও, দেখবে ভালো থাকবে। মিঠি এখন কাদামাটির মতো নরম, যেমন করবে তেমন রূপ ধারণ করবে। জানোই তো, নারী হলো কাদাযুক্ত মাটির মতো। কাদামাটি দিয়ে যেমন নানা রকম আসবাবপত্র তৈরি করা যায়, নারীকে ঠিক ভালোবেসে যেমনভাবে করবে, নারী ঠিক সেভাবেই তৈরি হবে। তাই যেভাবে করলে ভালো হবে সেভাবেই করো। নিশ্চয়ই তুমি বুদ্ধিমান ছেলে। একটা সত্যি কথা কি জানো, একজন পুরুষ মানুষ চাইলেই একটা সংসার টিকাতে পারে। পুরুষ মানুষ চাইলেই একটা রিলেশন শেষ পর্যন্ত বিয়ে অবধি নিয়ে যেতে পারে। কিছু আলাদা ব্যাপার থাকে, কিন্তু দিন শেষে এটাই সত্যি যে ছেলেরা চাইলেই সম্পর্ক ঠিক থাকে, বিয়ের সম্পর্ক সুন্দর হয়। আর ছেলেরা ঘাটতারামি করলে, অবুঝের মতো আচরণ করলেই যত ঝামেলা বাড়ে। ইগো দেখাতে থাকলেই সম্পর্ক দিন দিন নষ্ট হয়ে যায়। আমি আমার মতোই থাকবো বলে বসে থাকলেই শেষ। অথচ তারা যদি নিজের ইগো এক সাইডে রেখে মেয়েটাকে বোঝে, কেয়ার করে, তাহলে মেয়েটা তাকে আরও বেশি দিবে। ছেলেদের দায়িত্ব অনেক, ভালোবাসাও বেশি দেওয়ার দরকার। নীরবে সব শুনল শেহজাদ, তবে প্রত্যুত্তর করল না। ফোন নাম্বার দিয়ে বেরিয়ে গেলেন ওনারা। বেশ কিছুক্ষণ পর উঠে এলো শেহজাদ। মিঠি ঘুমাচ্ছে, চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কেন যেন খুব মায়া লাগলো। সে তো ইচ্ছে করে মেয়েটার সাথে যায়নি,
তার মা মামাদের চক্রান্তের শিকার সে। ভেবেছিল মিঠিকে ডিভোর্স দেবে, কিন্তু কিভাবে? মিঠিকে ডিভোর্স দেওয়া শেহজাদের পক্ষে সম্ভব নয়। 5 লাখ 10 লাখ দেনমোহর করেনি। মিঠির দালাল মামাগুলো 50 লাখ টাকা দেনমোহর করেছে। তাই তো রেগে মেগে কবুল বলে বেরিয়ে এসেছে। 5-10 লাখ টাকা দেনমোহর মানা যায়, উভয়ন্তর না হয় 15 লাখ, কিন্তু তাই বলে 50 লাখ? নেহাতি এটা জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার। আর এটা দেওয়া শেহজাদের পক্ষে অসম্ভব। সে কোনো ধনাঢ্য পরিবারের সন্তান নয়। সে গ্রামের খুব সাধারণ এক পরিবারের সন্তান। তার একার রোজগারে তার পুরো পরিবার চলে, নিজের সংসার চলে, এবং তার আত্মীয় স্বজনের মধ্যে কয়েকজনকে বাধ্য হয়ে হেল্প করতে হয় তাকে, অর্থাৎ তারপর নির্ভরশীল বেশ কয়েকটা পরিবার। সেখানে এখন মিঠিকে 50 লাখ টাকা দেনমোহর কোথা থেকে দিবে? মিটি হয়তো দেনমোহর নিতে চাইবে না, কিন্তু তার মামারা কি এই দেনমোহরের টাকা সহজে ছাড় দিবে? জীবনেও না। আর ইসলাম ধর্মে দেনমোহর 1 টাকা হোক কিংবা 10 কোটি টাকা হোক, পরিশোধ করতেই হবে, কারণ এটা স্ত্রীর হক, প্রাপ্য এবং পাওনা। এবার ডিভোর্সি যে কারোর পক্ষ থেকেই হোক না কেন, স্বামীকে পরিশোধ করতেই হবে, মাস্ট। ইসলাম ধর্মে দেনমোহরের টাকা নিয়ে কোনো এসপার ওসপার নেই। সকল পুরুষ তার স্ত্রীকে এটা দিতে বাধ্য, 100 বার বাধ্য। দীর্ঘশ্বাস ফেল শেহজাদ। মেয়েটাকে মুক্তি দেওয়া তার পক্ষে সম্ভব নয়। ডিভোর্সের কথা জানতে পারলে তো ওর দালাল মামাগুলো খুব আনন্দ পাবে। মেয়েটির সংসার ভাঙার জন্য খারাপ লাগবে না, বরং টাকার জন্য প্রেশার ক্রিয়েট করবে তাকে। কিন্তু এত টাকা একসঙ্গে কোত্থেকে দিবে সে? তার এত টাকা নেই। খুব সাধারণ এক মানুষ সে, আর ঢাকার মাল্টিন্যাশনাল একটি কোম্পানিতে জব করে সে। তবে সেই মাইনে দিয়ে তাদের সুন্দর মতো হয়ে যায়। ব্যাংক থেকে লোন নিয়ে মেয়েটিকে ডিভোর্স দেওয়া যায়, কিন্তু সব টাকা পরিশোধ করার আগে যদি তার মৃত্যু হয়, তাহলে কি বহন করবে তার এত টাকা ঋণ? আর তার কি ফিউচার বলতে কিছুই নেই? সারা জীবন মিঠির দেনমোহরের টাকাই পরিশোধ করবে। এই টাকা হয়তো কারোর কাছে কিছুই না, কিন্তু তার কাছে অনেক কিছু। চিন্তায় অস্থির হলো শেহজাদ। শেহজাদ বুঝতে পারল সে জঘন্য এক চক্রান্ত এবং ষড়যন্ত্রের শিকার। তাকে ইচ্ছে করেই এমন ফাঁদে ফেলেছে। সে ভদ্র, তবে বোকা নয়। সবই বুঝতে পারে কি কেমন। সিদ্ধান্ত নিল দেনমোহর তো একদিন না একদিন পরিশোধ করতে হবে, আর এখানে তার আত্মসম্মানবোধ বলেও কথা আছে। তাই ভাবল গোপনে মিঠির নামে একটা অ্যাকাউন্ট খুলে আস্তে আস্তে সব টাকা সেখানে জমা করে রেখে দিবে। তবুও ওর মামাদের হাতে ক্যাশ কোনো টাকা দিবে না। মিঠির প্রাপ্য হক থেকে তাকে কখনো বঞ্চিত করবে না। ওনারা নিজেদের ফ্ল্যাটে ফিরতেই হঠাৎ মিঠিদের ফ্ল্যাটের বাইরে থেকে শুনতে পেলেন মোশাররফ সাহেব আর মনিরাম খাতুন ভীষণ ঝগড়া লেগেছে, সম্ভবত কাল রাতের ব্যাপার নিয়ে। ওনাদেরকে কিছু না বলে ফিরে গেলেন বাসায়। বড় মামি ওনার স্বামীকে বলেন, মেয়েটাকে এইভাবে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে কি ঠিক করেছেন? মতিউর রহমান বলেন, কি হয়েছে? ছেলেটাকে মেয়েরা অবস্থা খারাপ করে দিয়েছে, মাথা থেকে পা অবধি কিছুই রাখেনি। নিচে আসার সময় শুনলাম মিঠির বাবা মা ঝগড়া করছে, হয়তো মিঠির বিয়ে নিয়ে। চুপ রইলেন তিনি। মিঠি সুন্দরী, স্মার্ট, মডার্ন মেয়ে, ঢাকার নাম্বার 1 সেরা কলেজে পড়াশোনা করছে, খুব ভালো স্টুডেন্ট মিঠি। তাছাড়া ক্যারিয়ার করলে আরও ভালো জায়গায় ভালো পাত্রের সাথে বিয়ে হতো। ওর সাথে এটা করা ঠিক হয়নি। মিঠি আরও ভালো ছেলে ডিজার্ভ করে আমার মতে। এছাড়াও মেয়েটার বয়স একদম কম। শেহজাদ কি খারাপ ছেলে? আমি তা বলছি না, যার যার অবস্থান থেকে সে উত্তম। তবে মেয়েটার বয়স কম, এখনো ছোট, আমার মতে শেহজাদের সাথে যায় না। তুই এতক্ষণ আমায় জ্ঞান দিচ্ছিলে। জ্ঞান দিতে যাব কেন? যা সত্যি তাই বলছি। আর মালিকানা সূত্রে এই বাড়িটা মিঠির, ওর বাবার না। যার বাসায় থাকছেন, যার বাড়ি ভাড়া তুলে তার টাকা পয়সায় চলছেন, তার সাথে কিভাবে এত বড় বেইমানি করতে পারলেন? আর মিঠির আপন মামা জানতে পারলে আপনাকে ছেড়ে দিবে ভেবেছেন? আচমকা কষিয়ে একটা থাপ্পড় মারলেন স্ত্রী গালে। হতভম্ব হলেন তিনি। বেয়াদব মহিলা! বেইমানি না করলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগতো সবার। এই যে এত বড় বাড়ি, সবটা মেয়েটাকে তার মা দিয়ে গেছে। 18 বছর হলেই সম্পূর্ণ বাড়িটা পেয়ে যাবে মেয়েটা। এর জন্যই কন্ট্রোলে রেখেছি মেয়েটাকে। আরও ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম, কিন্তু ইচ্ছে করে দিইনি, মনেরাও চায়নি। তার কারণ বেশি বড় ঘরে বিয়ে দিলে মিঠি এই বাড়ি পেয়ে গেলে
অবশ্যই স্বামীর সলা পরামর্শ দখল করতে চাইবে। তখন আমরা থাকবো কোথায়? তার বাপের বাড়িতে। এজন্যই সে যাদের থেকে বিয়েটা দিয়ে দিয়েছি, কারণ ছেলেটাকে মেরে ফেললেও কারো ক্ষমতা নেই আমাদেরকে কিছু করার। আর ছেলেটা চাপা স্বভাবের। দেখো না, মিঠির অত্যাচার সহ্য করে চুপ রয়েছে। এছাড়া ওয়াজপাড়া গায়ের এক সাধারণ পরিবারের ছেলে সে। আমাদের কিছু করতে পারবে না কেউ। আর আমাদের ক্ষমতার সম্পর্কে জানা আছে সবার। গ্রামের ছেলে আমাদের ক্ষমতার সাথে ওর বাপের সেই সাহস কুলাবে না। ওদের দুজনকেই কন্ট্রোল করছে এজন্যই। আর মিঠি আর মিঠির বাবাকে ভয়ভীতি দেখিয়ে সেই ছোট থেকে কন্ট্রোল করছি, মূলত এই বাড়িটার জন্যই। এত বড় বাড়ি কিভাবে ছেড়ে দিই? মাসে কত লাখ টাকা ভাড়া আসে এই বাড়ি থেকে, সেই খবর আছে তোমার? আর মনে রাখো, এর জন্য জোর করে বিয়ে দিয়েছি আমার চাচাতো ভাই অর্থাৎ মোশারফের কাছে। মোশারফ তো বিয়েই করতে চায়নি। মরবের স্মৃতি আঁকড়ে পাগলের মতো রয়েছিল। আর সে যাদের সন্তান হবে না, তাই মিঠিও মা হতে পারবে না। তাই বাড়িটাও তাদের সন্তানেরা পাবে না। এর জন্য যেভাবেই হোক সে যাদের কাছে মিঠিকে রাখতেই হবে। কিন্তু মিঠি তো ডিভোর্স দিতে চাইছে শেহজাদকে। করুক, সেটা তাদের ব্যাপার, এটা আমাদের দেখার বিষয় নয়। আসল কথা হলো, মিঠির 18 বছর পূর্ণ হওয়া অবধি ডিভোর্স করানো যাবে না। 18 বছর পূর্ণ হলে কৌশলে দলিলে সাইন করিয়ে নেব। এরপর ডিভোর্স হলে আরও ভালো, কারণ মিঠির দিনমোহর 50 লাখ টাকা করেছি। মিঠি তো নিবে না, আর নিতে দিবেও না, তাই ওই টাকাটাও আমরা পাবো। চুপ করে রইলেন তিনি। আজকাল মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায় আর সবলের সাথে চামচামি করে। এই সমাজে কিছু মানুষ রূপে অমানুষ আছে যাদের উপর থেকে কখনো চেনা যায় না। যেমন এই মানুষগুলো অন্যকে ঠকিয়ে নিজেকে সঠিক মনে করে, আর অমানুষ হয়েও সমাজের চোখে নিজেকে মানুষ দাবি করে। ওনার ইচ্ছে করছে সব শেহজাদ আর মিঠিকে বলে দিতে, অন্তত মিঠির মায়ের বাড়ি থেকে তাদের পুরো বাড়ির ভাড়া তুলে খেয়ে পরে আবার এত বড় বেইমানি মিঠির মামি সহ্য হলো না। একটা নিরীহ নিরপরাধ ছেলেকে ঠকানো হলো। মিঠি না হয় ডিভোর্স দিয়ে চলে যাবে, তার সমস্যা হবে না। মেয়ে সুন্দরী আছে, ভালো একটা জায়গায় বিয়ে হয়ে যাবে। কিন্তু বিনা দোষে নিরীহ সচ্ছল ছেলেটাকে ঠকানো হবে। হলো 50 লাখ টাকা দেনমোহর দেওয়া চারটিখানি কথা নয়। মুখ ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। স্বামীর এসব অপকর্ম আজ অনেকগুলো বছর যাবৎ দেখে আসছেন তিনি, কিন্তু প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করতে গেলে মার খেতে হয়। মাঝে মাঝে উচিত জবাব দিতে গিয়েও চুপ হয়ে যান তিনি, কারণ তিনি জানেন তিনি বলে হয়তো অল্পতেই বলতে পারবেন, এর বেশি না। আর আল্লাহর উপর ছেড়ে দিলে তিনি এর উত্তম বিচার করবেন, সেই আশায় চুপই থাকেন। আল্লাহর ধরা বড় ধরা, তিনি ছাড়তেন তবে ছেড়ে দেন না। ওনার বিচার অনিবার্য, আর সেদিনের অপেক্ষায় আছেন তিনি। বাটন ফোন থেকে বুয়াকে কল করে ডেকে আনলো শেহজাদ। বাসার অবস্থা দেখে গা গুলিয়ে উঠল বুয়ার নিজেরই। একদিনে কি হাল অবস্থা করেছে। কালো সুন্দর করে ধুয়ে মুছে জেরে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে গেছে। শেহজাদ নাক মুখ তোলা মানুষ, কালো হলে কি হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে থাকতে পছন্দ করে। সব ছেড়ে মুছে পরিষ্কার করে ধুয়ে রান্না বান্না করে দিয়ে গেল বুয়া। যদিও বুয়ার হাতের রান্না শেহজাদ কখনো খায়নি কিংবা পছন্দ করে, কিন্তু এখন তো শবনম নেই, তাই বাধ্য হয়ে খেতে হবে। এছাড়া মিঠি খেলেও সে খায়নি, তাই একসাথে দুপুরে খেয়ে বিশ্রাম নিল। সন্ধ্যার আগে ঘুম ভাঙল মিঠির। কিছু না বলে চুপচাপ শুয়ে রইল আর নীরবে কান্না করল। শেহজাদ দেখতে পেলেও কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। কিছু জিজ্ঞেস করতে নিলেই তো খেপে উঠবে খ্যাপা রানী, তাই চুপ রইল। রাতে সব কিছু ওভেনে গরম করে টেবিলে সাজানো। ঘুম ভেঙেছে তোমার? মৌনও রইল মিঠি। বলছি উঠে ফ্রেশ হয়ে নাও, দুপুর থেকে কিছু খাওনি, এখন খাবার খাবে। কিছু বলল না মিঠি, চুপ করে শুয়ে রইল। সংকোচ বোধ করে মিঠির কপালে হাত রাখতে চমকে উঠল। শরীরে এখনো ভীষণ জ্বর। অসময়ে বৃষ্টিতে ভেজার কারণে জ্বর ছাড়ছে না। ভাবলো আজ ডাক্তারের কাছে নিয়ে যাবে। হঠাৎ হাসি দিল মিঠি। ঠান্ডা লেগে গেছে মেয়েটার। হাত উঠিয়ে বসালো, মুখের সামনে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিল। চলো ফ্রেশ হবে, তোমার শরীরে জ্বর এসেছে। কর্ণপাত করলো না মিঠি, এবার শক্ত গলায় বলল, উঠো ফ্রেশ হও। এবার উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো। শেহজাদ বুঝতে পারল মিঠির সাথে নরম হয়ে কথা বলে গুরুত্ব দেয় না। সিদ্ধান্ত নিল নরম কথায় কাজ না হলে এখন থেকে শক্ত কথার আশ্রয় নিবে।
টেবিলে চলো। খিদে নেই। বিরক্ত হলো শেহজাদ। ঘাড়তার আমি একটা, সব কিছুতেই ঘাড়তার আমি স্বভাব। হাত ধরে টেবিল এনে চেয়ারে বসালো। প্লেটে ধোয়া ওঠা গরম ভাত বেড়ে 1 পিস বেগুন ভাজা আর 1 পিস লেবু দিল। বৃষ্টির দিন গরম গরম বেগুন ভাজা আর লেবু দিয়ে ভাত মাখিয়ে খেতে নিশ্চয়ই ভালো লাগবে তোমার, আর জ্বরের মুখে আরও ভালো লাগবে। নাও ট্রাই করো। আর এই সপ্তাহখানিক বাসার রান্না খাই না বলে বাজার করাও হয় না। এতদিন রেস্তোরাঁয় খেতাম, বউয়ের হাতে রান্না আমার পছন্দ নয়, তবে আজ না পারতেই খেতে হচ্ছে। আর আজ যা ছিল ফ্রিজে তাই দিয়েই চালিয়ে নিচ্ছি। পায়ের ব্যথায় বাজারও করতে পারিনি। মৃদু হাসলো শেহজাদ। কিছু বলল না মিঠি, তবে শেহজাদের জন্য খারাপ লাগলো। খেতে ইচ্ছে করছে না আর, ভাত না আচার করছে। বিরক্ত হলো শেহজাদ, চুপ রইল। মিঠি প্লেট টেনে নিয়ে লেবুর রস মাখিয়ে খুব সুন্দর করে বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত মাখিয়ে বলল, হ্যাঁ করো। বনিতা করলো না মিঠি, একটু এগিয়ে হাঁ করলো। কথা শুনে শেহজাদের ভালো লাগলো। আস্তে আস্তে খুব যত্ন নিয়ে খাওয়াতে লাগলো। মিঠির ভালো লাগছে খেতে। 1 পিস ইলিশ ভাজা নিতেই মিঠি বলল, ইলিশ মাছ খাই না। কেন? কাটা গলায় আটকে। এমনভাবে বলল মিঠি শেহজাদের কাছে ভীষণ আদরে লাগলো। পছন্দ করো? মাথা নাড়লো, সে পছন্দ করে। মৃদু হাসলো শেহজাদ। মিঠি তাকালো। শেহজাদ খুব সুন্দর করে হাসে। কালো মানুষের অনেক ক্ষেত্রে হাসি সুন্দর কিংবা চোখ সুন্দর অথবা মুখটা মায়াবী হয়। শেহজাদের হাসি সুন্দর আর মুখটা মায়াবী। দাঁতগুলো মুক্তোর মতো ধবধবে সাদা, তবে দাঁতের গঠন খুব সুন্দর। খুব যত্ন নিয়ে আস্তে আস্তে কাটা বেছে মিঠিকে ইলিশ ভাজা খাওয়ালো। জরমুখে গরম ভাতের সাথে বেগুন ভাজা ইলিশ ভাজা খেতে মিঠির খুব ভালো লাগলো। সে খুব তৃপ্তি নিয়ে খেলো। হঠাৎ একটা হাফ প্লেটের দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করলো, এটা কি? এটা কাঁকরোল, পটল আর মিষ্টি কুমড়ো ভাজা। বৃষ্টির দিনে ইলিশ, বেগুন, কাঁকরোল, পটল আর মিষ্টি কুমড়ো ভাজা খেতে আমি খুব পছন্দ করি। ও খেয়েছো কখনো? না। ট্রাই করবে একবার। মাথা নাড়লো মিঠি। মৃদু হাসলো শেহজাদ। কাঁকরোল, পটল আর মিষ্টি কুমড়ো ভাজা নিয়ে আস্তে আস্তে ভাতের সাথে মেখে মিঠিকে খাওয়াতে লাগলো। কেন যেন শবনমকে মনে পড়ছে। মুখটা হঠাৎ মলিন হয়ে গেল। শবনম খুব যত্ন নিয়ে শেহজাদের জন্য এসব করত। শবনম জানতো শেহজাদ বৃষ্টির দিনে খিচুড়ির সাথে মাংস, নানান রকমের সবজি ভাজা, ভর্তা এসব পছন্দ করত। খুব যত্ন নিয়ে করত শবনম। একটা দীর্ঘশ্বাস ফেল। মলিন হেসে মিঠিকে খাইয়ে তারপর মাংস দিয়ে খুঁটে খুঁটে খাওয়াতে লাগলো। মিঠির ভালো লাগলো। শবনমকেও এইভাবেই খাওয়াতেন? আপনার পূর্ব থেকে এক্সপেরিয়েন্স আছে তাই না? মুখ ফসকে সবে হ্যাঁ বলতে নিল শেহজাদ। আসলেই খাওয়াতো। তার খুব সুখী ছিল, কিন্তু সন্তানের জন্যই তাদের সুন্দর সম্পর্কটাই জিদ ধরেছিল। নিজেকে সামলে পরক্ষণেই বলল, আরে না, আমার এত সময় কোথায়। সারাদিন অফিসে থাকতাম, হিসাব নিকাশের কাজ করতে হতো বসে বসে। একটু এলোমেলো হলেই মাথা গরম থাকতো। তাছাড়া সেই অফিস থেকে বাসায় ফিরতাম রাত 11টা, 11:30টায়। খুব ক্লান্ত থাকতাম, কোনো মতে খেয়ে ঘুমিয়ে পড়তাম। মূলত এজন্যই স্বাস্থ্য বেড়ে গেছে আমার। তাছাড়া ওকে খাওয়ানো তো দূরের কথা, সময়ও দিতে পারতাম না। এছাড়াও তুমি তো আমার থেকে বয়সে খুব ছোট, আর তোমাকে প্রিন্সেস ডলের মতো দেখতে লাগে আমার কাছে। আর ভীষণ আদুরেও লাগলো, তাই ইচ্ছে করলো তোমাকে খাইয়ে দিতে। আমি আবার যাকে তাকে খাওয়াই না, এই ফার্স্ট তোমাকেই খাওয়ালাম। তাছাড়া দেখো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে আমরা দুজন শুধু, তাও আবার একসাথে ডিনার করতে বসেছি। খুব সুন্দর শীতল একটা রোম্যান্টিক ওয়েদার, তাই ভাবলাম এত সুন্দর ওয়েদার তো মিস করা যায় না, বরং কাজে লাগাই। শেহজাদের কথাগুলো মিঠি বিশ্বাস করলো কিনা কে জানে, তবে তার মুখের দিকে তাকিয়ে রইল। এক পলক তাকালো শেহজাদ, দেখলো কি সুন্দর মায়াবী বড় বড় টানা টানা এক জোড়া চোখ। মেয়েটার এত সুন্দর চোখ জোড়ার দিকে তাকে এক জনম পার করে দেওয়া যাবে কোনো অভিযোগ ছাড়াই। চোখ নামিয়ে ফেলো শেহজাদ। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। মেয়েটাকে চিত্রনায়িকা সুনেত্রা উপাধি দিলেও বোধহয় শেহজাদের কাছে কম পড়ে যাবে। এত বড় বড় মায়াবী চোখে সে কি গভীর চাহনি। ওর কথা না তুললেই ভালো, ও তো নেই। ওর কথা তোলাটাও বোকামি। আর সে আমার অতীত, আমার জন্য বড় নারী। তাকে ভাবাটাও এখন আমার জন্য পাপ। তার কথা ভুলে যেতে চাই মিঠি। প্লিজ আমাদের মধ্যে ওর কথা টেনে এনো না। মিঠি যেমন তাই তাকে তেমন করেই বুঝ দিল। তার মনের খবর মিঠিকে জানতে দেওয়াটা বোকামি।
তার মনে কি আছে সেটা শুধু সেই জানবে। মিঠিকে তার মতো বুঝ দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করলো। তবে মিঠির ভাবমূর্তি উপলব্ধি করতে পারল না শেহজাদ। কখন না জানি রণচণ্ডীর রূপ ধারণ করে ভাতের প্লেট তার গায়ে ছুঁড়ে মেরে দেয়। এই মেয়ের তো আবার ছোড়াছুড়ি অভ্যাস, যা পাবে ছুঁড়ে দিবে। এবার কোথায় গিয়ে অ্যাটাক হলো তার চিন্তাও করবে না। ভেতরে ভেতরে আতঙ্কিত হলো শেহজাদ। হঠাৎ আইডিয়া করলো, নারীদের রূপের প্রশংসা করলে তারা মোমের মতো গলে যায়। এটা শেহজাদ খুব ভালো করে জানে, কারণ শবনমকেও যখন প্রশংসা করত তখন শবনমও গলে যেত। নিজেকে ধাতস্থ করলো। তোমার চোখ জোড়া ভীষণ সুন্দর, সত্যি এমন চোখ কোথাও দেখিনি। কে বলেছে? আমি। তবে তোমাকে সুনেত্রা উপাধি দিলে মন্দ হবে না। আল্লাহ প্রদত্ত তুমি উত্তম নেত্রের অধিকারী। শবনমকেও সুনেত্রা ডাকতেন? শেহজাদ বুঝতে পারলো মিটি এখন তেতে উঠবে। আরে ও চোখ সুন্দর নাকি? ও চোখগুলো গরুর মতো দেখতে। আর যাকে তাকে এত সুন্দর একটা নাম দিলে হয়ে গেল নাকি? যে যেটার যোগ্য তাকে সেটাই বলতে হয়। আমার মতে তুমি সুনেত্রের অধিকারী, তাই তোমাকে সুনেত্রা উপাধি দেওয়াটা ভুল হবে না। তবে তুমি চাইলে তোমাকে সুনেত্রা বলে ডাকতে পারি। নামটা তোমার চোখের সাথে পারফেক্ট আর স্পেশাল। তাছাড়া আমার কাছে তোমার চোখ জোড়া ঠিক চিত্রনায়িকা সুনেত্রার মতোই লাগছে দেখতে। সুনেত্রার চোখের গঠন, কাঠামো, আকৃতি আর আইল্যাশ ঠিক যেমন রঙের, তোমারটাও সেম একই রকম। হয়তো আমি ঠিক চোখের আইল্যাশটার কালার বলতে পারছি না, কিন্তু ঠিক সেরকমই। এবং চোখের আকৃতি, গঠন সেম একই রকম। ইয়া বড় বড় জীবন্ত মায়াবী চোখ তোমার চোখগুলো যেন কথা বলে। চট করে শেহজাদের চোখের দিকে তাকালো মিঠি। নিজের জন্য মুগ্ধতা দেখতে পেল। দ্রুত চোখ নামিয়ে ফেলো। মিঠির মনে হলো শেহজাদ মিথ্যা বলেনি। এমনিতেই সবাই বলে তার চোখটা সুন্দর। বিশ্বাস না করলেও শেহজাদের মুখ থেকে শুনে এবার শিওর হলো। তবে শেষ কথাটায় মিঠির কেমন যেন অচেনা একটা অনুভব হলো। আর খাবো না। এটাই শেষ। মুখে নিল। মিঠি পানি পান করে উঠে গেল। দ্রুত নিজের খাবার শেষ করলো শেহজাদ। সব গুছিয়ে রুমে যেতেই দেখলো মিঠি বসে আছে। মেডিসিন খাইয়ে দিল। চোখ পড়ল মিঠির চুলের দিকে। ঠিক পিঠের মাঝ বরাবর লম্বা মিঠির চুলগুলো জটলা পাকিয়ে আছে। কেন যেন শেহজাদের ইচ্ছে করলো চুলগুলো আশ্রয় দিতে। অবশ্য শবনমকেও আশ্রয় দিত। এটা শেহজাদের অভ্যাস। শবনমের কথা মনে পড়তেই খারাপ লাগলো। নিজেকে ধাতস্থ করে একটা চিরুনি নিয়ে মিঠির কাছে গেল। মিঠি, আসো তো, তোমার চুলগুলো একটু আঁচড়ে দিই। চট করে অবিশ্বাস্য নয়নে শেহজাদের দিকে তাকালো মিঠি। আপনি চুল আঁচড়াতে পারেন? ফের হ্যাঁ বলতে গিয়ে বলল, আরে না না, তবে তোমার জটলা পাকানো চুলগুলো দেখে একটু আঁচড়াতে ইচ্ছে করছে কেন জানি। আসো একটু আঁচড়ে দেই। চিরুনিটা কার? আমার। শবনমের না তো? আরে না, ওটা কেন নেব? বারণ করলো না মিঠি। শেহজাদ খুব সুন্দর করে সময় নিয়ে চুল আঁচড়াতে লাগলো। একটু ব্যথা পেল না মিঠি। মিঠির মনে হলো শেহজাদ মেয়েদের চুল আঁচড়ানোতে অভিজ্ঞ। মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো, শবনমকেও এভাবে চুল আঁচড়ে দিতেন তাই না? আরে না, ওর চুলগুলো অনেক লম্বা, আবার এত ধৈর্য নেই লম্বা চুল আঁচড়ানোর। আজকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি, শবনমকে যা করতেন আমাকে একদম তা করতে পারবেন না। আচ্ছা, করবো না। মেয়েটা আবারও খেপে উঠেছে। ওই শবনমকে আমি জেলাস ফিল করছি। মৃদু হাসলো শেহজাদ। কি সরল স্বীকারোক্তি। মিটি এখনো ম্যাচুরড হয়নি, তাই এমন ছেলে মানুষই করছে। নিজের জেলাস ফিল করার কথাটাও বলে দিল অবলীলায়। তোমার চুলগুলো ভীষণ সুন্দর মিঠি, একদম ঘন কালো সিল্কি। নীরব রইল মিঠি। সত্যি মিঠির চুলগুলো ঘন কালো, তারের মতো শক্ত এবং মোটা আর ঝলমলে। আরাম পেয়ে মিঠির চোখ যা মুদে এলো, কেমন দুলছে। আচ্ছা, শুয়ে পড়ো, আমি পাশের রুমে আছি। কিছুর প্রয়োজন হলে ডাক দিও, ভয় পেও না। মিঠি শুয়ে পড়ল। শেহজাদ লাইট অফ করে ডোর ফিরিয়ে দিয়ে গেল। তার শরীরটা খুব খারাপ লাগছে, সারা শরীরে ব্যথা। মিঠিকে এই বেলায় কোনো রকম হ্যান্ডেল করেছে, বাকি দিনগুলোতে কি হবে শেহজাদ ভেবে পেল না। তবে বুঝতে পারল অনেক নাটক আর মিথ্যার আশ্রয় নিতে হবে। সোফার ওপর শুয়ে পড়তে ঘুম চলে এলো। মাঝরাতের দিকে ঠাস করে কিছু পড়ার শব্দে আচমকা ঘুম ভেঙে গেল মিঠির। পিটপিট করে তাকাতে দেখলো ইহা বড় সাদা কি একটা তার দিকে আসছে। হঠাৎ তার গায়ে ঝাঁপ দিল। ভয় পেয়ে আচমকা চিৎকার করে উঠল মিঠি। পাশের রুম থেকে মিঠির চিৎকার শুনতেই ঘুম ভেঙে গেল শেহজাদের।
এক প্রকার ছুটে এলো। লাইট অন করতে দেখলো 7 তলার বিড়ালটা মিঠির গায়ের উপর। ভয়ে মিঠি চিৎকার করছে, বিড়ালটাকে সরাতে চাইছে। শেহজাদ বিড়ালটাকে ধরে বাসার বাইরে পাঠিয়ে দিল। দ্রুত হাত ধুয়ে মিঠির কাছে এলো। ভয়ে মিঠি সেন্সলেস হয়ে পড়েছে। মিঠির চোখে মুখে পানি ছিটাতে লাগলো। কিছুক্ষণ পর নিভু নিভু চোখে তাকালো মিঠি। শেহজাদকে দেখেই কিছু বলতে নিবে তার আগেই বলল, ভয় পেও না, এটা বিড়াল। বিড়াল? হ্যাঁ। এত বড়? কোথা থেকে এসেছে? হ্যাঁ, অনেক বড়। এটা পালা বিড়াল, আর এটা 7 তলার ফ্ল্যাট থেকে এসেছে। তো 5 তলায় কিভাবে এলো? মেইন ডোর তো বন্ধ। ডোর বন্ধ হলেও ওরা আসতে পারে। লাফ দিয়ে গ্রিল বেয়ে খুব সুন্দর করে নিচ থেকে উপরে কিংবা উপর থেকে নিচে আসতে পারে। আর ব্যালকনি দিয়েই এসে রুমে ঢুকেছে। এই রুমের ডোর খোলা, আর পাশেই দেখো না ব্যালকনি রয়েছে। এটা কিভাবে সম্ভব? আমিও বিশ্বাস করিনি, পরে নিজের চোখেই দেখেছিলাম। ব্যালকনির ডোর খোলা রাখলেই ঘরের মধ্যে ঢুকে পড়ে। বিশেষ করে রাতে বেশি করে এমনটা। দেখি তোমার কোথায় ব্যথা দিয়েছে? হাঁটু উড়ু জ্বলছে। ওখানে খামচি দিয়েছে মনে হচ্ছে। দেখি। সালোয়ার তুলতেই দেখলো মিঠির ফর্সা হাঁটুর চামড়া ছিলে রক্ত বের হচ্ছে। ইস, কি করেছে! আমি কাল আবারও কমপ্লেন করব। এই নিয়ে অনেকবার করা হয়েছে, তবুও রাতের বেলা বিড়ালগুলো ছেড়ে রাখে। কতবার নিষেধ করেছি এমনটা করতে না। শেহজাদ দেখলো মিঠির চোখে পানি। ব্যথা হচ্ছে? মাথা নাড়লো। হচ্ছে। মাথায় হাত বুলিয়ে বলল, ভয় পেও না, বিড়ালগুলোকে রেবিস ভ্যাকসিন দেয়া আছে। তবুও সকালে ডক্টরের কাছে নিয়ে যাব তোমাকে, চিন্তা করো না। কাটাছেড়ার মলম লাগিয়ে দিল। শুয়ে পড়ো, ভয় নেই। আমি ডোর আটকে দিয়েছি, আর আসবে না। লাইট অফ করে শেহজাদ চলে গেল। ভয়ে মিঠি আর ঘুমোতে পারল না। কোনো কারণবশত ভয় পেলে মিঠির শরীর কাঁপিয়ে জ্বর আসে। এমনিতেও জ্বর, এবার আবারও পুরো শরীর কাঁপিয়ে জ্বর এলো। মিঠির চিন্তায় ঘুমাতে পারল না শেহজাদ। মিঠির গঙ্গানির শব্দ পেল। শেহজাদ উঠে এলো, দেখলো মিঠি কাঁপছে, বিবি করছে, চোখে পানি, কাঁদছেও। মায়ে হলো শেহজাদে। বাইরে বৃষ্টি হচ্ছে খুব। শেহজাদ মাথায় পানি ঢাললো। দাঁতে দাঁত লেগে এলো মিঠির। ঠকঠক করে কাঁপছে মেয়েটা। হঠাৎ কারেন্ট চলে গেল। জেনারেটরের সুইচ অন করে দেখলো জেনারেটর নেই। হতাশ শ্বাস ফেলো শেহজাদ। একটা মোমবাতি ধরলো। মিঠির ভেজা চুলগুলো মুছে, হাত পা, মুখ এবং শরীরে খোলা অংশগুলো মুছে দিল যতটুকু পারল। উঠিয়ে ওষুধ খাইয়ে দিল। হঠাৎ মিঠি বলল, আমার মাথা ব্যথা করছে। আচ্ছা, মাসাজ করে দিচ্ছি। হাত পাও ব্যথা করছে, কোমর ব্যথা করছে, সারা শরীর ব্যথা করছে। আমার কেমন লাগছে। খুব খারাপ লাগলো শেহজাদের। বিড়ালটার জন্য এখন মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। রাগ হলো বিড়ালের প্রতি, কিন্তু অবুঝ প্রাণীকে তো কিছু করা যাবে না। সম্পূর্ণ দোষ মালিকের। কাল কয়েকটা করা কথা শুনিয়ে আসবে। শবনমকেও কয়েকবার এমন করেছে। অভিযোগ করার পর থেকে আসতো না, এখন আজ আবার শুরু করেছে। তপ্ত শ্বাস ফেল শেহজাদ। মিঠির মাথা মাসাজ করে হাতে পেয়ে কোমরে মলম লাগিয়ে ব্যান্ড ম্যাসাজ করে দিল। তবে সংকোচ বোধ করলো না। মিটি এখন তার বউ। লজ্জাসম আর সংকোচবোধ করে লাভ কি? তাদের মধ্যে তো সব হয়েই গেছে। শেহজাদ বন্দিতা করতে পছন্দ করে না। কিছু কিছু জিনিস আছে জোর করে হলেও আঁকড়ে ধরে রাখতে হয়, নয়তো ছেড়ে চলে যায়। তেমনি প্রিয় মানুষও এমন। দূরে দূরে খাপছাড়াভাবে কিংবা ইগো দেখিয়ে থাকলে যে কোনো মানুষ হোক কিংবা প্রাণী চলে যাবে। শেহজাদ চাই মিঠি তার কাছে আজীবনের জন্য থেকে যাক, যদিও এটা কেবল তার একপাক্ষিক চাওয়া আর স্বপ্নই বটে। দীর্ঘশ্বাস ফেল শেহজাদ। আরাম পেতে আবেশে চোখ মুদে ফেল মিটি। হঠাৎ নিভু নিভু চোখে তাকালো, দেখলো মোমবাতির কমলাভ আলোয় শেহজাদকে খুব মায়াবী লাগছে। মোমবাতির মৃদু তাপে কৃষ্ণবর্ণের মানুষটা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। মিটির কাছে কি সুন্দর লাগছে। মিঠি তাকিয়ে রইল। কালো মানুষও এত সুন্দর হয়? শেহজাদকে না দেখলে মিঠি জানতই না। দেখলো শেহজাদের নাক ঘামিয়েছে। নাকের ডগায় মুক্ত দানার মতো বিন্দু বিন্দু ঘামের কণা। মোমবাতির কমলাভ আলো পড়তে ঘামের কণাগুলো চিকচিক করছে হীরক চূর্ণ পাথরের মতো। ঘোর লেগে গেল মিঠির। আচমকা উঁচু হয়ে শেহজাদের ঘাড়ে হাতটিকে নিচু করে নাকের ডগায় চুমু খেল। হতভম্ব হলো শেহজাদ। হঠাৎ তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। বুঝতে পারল নিশ্চয়ই মিঠি নিজের মধ্যে নেই, নয়তো এমন কাজ ভুলেও করবে না মেয়েটা। শেহজাদের চোখে চোখ রাখলো মিঠি। জড়ানো গলায় বলল, আপনি খুব সুন্দর শেহজাদ, খুব।
শেহজাদের বিশ্বাস হলো না এই কথা, তবে তার কানে প্রতিধ্বনি হয়ে বাজতে লাগলো কথাটা। হঠাৎ শরীরটাও কেমন গরম হয়ে গেল, আরও ঘামতে লাগলো। অদ্ভুত আবেশে অদ্ভুত অনুভূতি ঘিরে ধরল। আপনি খুব সুন্দর শেহজাদ, খুব। আপনি ভীষণ সুন্দর শেহজাদ। কালো মানুষ এত সুন্দর হয়, আপনাকে না দেখলে জানতাম না। এত সুন্দর না হলেও পারতেন। শেহজাদ বুঝতে পারল মিঠি অবচেতন। হুট করে আবেগ কি থেকে কি হয়ে যায়, শেহজাদ ভয় পেতে লাগলো। এমনিতেই তার সারা শরীর উষ্ণ হয়ে গেছে মিঠির চুমু খাওয়ায় আর তার কথাগুলো বলায়। যত যাই হোক, সে একজন পুরুষ। মিঠি, ঘুমাও। কম্পিত গলায় বলল শেহজাদ। মিঠি শুনল না, ফের বলল, আপনি চাঁদের মতো সুন্দর না, কিন্তু তারার মতো সুন্দর, আলোকিত। শ্বাস আটকে রইল শেহজাদ। এমন কথা এর পূর্বে কেউ বলেনি তাকে, স্বপ্নমনা। কিন্তু মিঠির মুখ থেকে শুনতে শেহজাদে কেমন অনুভূতি হচ্ছে তা প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছে না। শেহজাদের সারা শরীরে কম্পন ছড়িয়ে গেল। মোমবাতির কমলাপ আলোয় শেহজাদকে চমৎকার দেখাচ্ছে মিঠির কাছে। কেমন লোভ লাগছে ঘেমে যাওয়া ওই নাকের ডগাটা। মুক্ত দানার মতো বিন্দু বিন্দু ঘামের কণাগুলো টইটুম্বুর হয়ে আছে পুরো নাক জুড়ে। আচমকা উঁচু হয়ে শেহজাদের ঠোঁট জোড়া নিজের ঠোঁট ডুবিয়ে দিল মিঠি। ঠিক আগের রাতে যেমনভাবে শেহজাদ করেছে তেমনভাবে। চোখ বুঝতে আচমকা টিস্যুগুলো মিঠির চোখে ভাসতে লাগলো। মিঠির ছোঁয়ায় বিদ্যুৎ খেলে গেল শেহজাদের পুরশালীর সর্বাঙ্গে। একরাশ হিমশীতল শিহরণ বয়ে গেল সিদ্ধারা বেয়ে। শেহজাদ বুঝতে পারল পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। মিঠি তাকে চাইছে, খুব করে চাইছে, সাই দিতে হবে। আচমকা এক ঝাপটা বাতাস বইতেই হুট করে মোমবাতি নিভে গেল। একে অপরকে আঁকড়ে ধরে গভীর আলিঙ্গনে আবদ্ধ হলো। সকালবেলা ঘুম ভাঙতেই নিজেকে অন্যরকম অবস্থায় আবিষ্কার করলো মিঠি। খালি গায়ে উপর হয়ে শুয়ে আছে শেহজাদ। মিঠি তার বুকের উপর। হঠাৎ চোখ বুঝলো, রাতের বেশ কিছু দৃশ্য মনে পড়লো। লজ্জে ফর্সা গালগুলো রক্তিম আভায় ছেয়ে গেল। শেহজাদের দিকে তাকাতে পারল না। শেহজাদকে সরাবার চেষ্টা করতে জেগে গেল। উঠে জামা কাপড় ঠিক করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। দেখলো চোখ বুজে রয়েছে মিঠি, তবে মুখটা ফাটা বেলুনের মতো চুপসানো। শেহজাদ একটু ঘাবড়ে আছে, মিঠি আবার কখন কি শুরু করে দেয়। এই মেয়ে তো আবার সেদে সেদে ঝামেলা করার অভ্যাস রয়েছে। ছোট মেয়ে বিয়ে করে বেচারা মহা ফ্যাসাদে আছে। আজ কিন্তু তার দোষ নেই, মিঠি নিজেই তাকে কাছে টেনেছে। সে একজন পুরুষ, জৈবিক চাহিদা কম বেশ সবারই থাকে, তারও ছিল। চোখ বন্ধ করে মিঠি শুয়ে রইল। কেমন অস্বস্তি লাগছে তার, বুঝতে পারলো শেহজাদ। তাই মিঠিকে স্বাভাবিক করার জন্য বলল, মিঠি ওঠো, বুয়া এসেছে, বিছানা পরিষ্কার করে রুম ঝাড়ু দেবে। উঠে বসলো মিঠি। শরীরে তেমন একটা জ্বর নেই, তবে কম। শেহজাদ লক্ষ্য করলো মিঠির শরীর ফ্যাকাশে হয়ে গেছে, চোখ মুখ কেমন মলিন দেখাচ্ছে। মিঠি চলো, শাওয়ার নিবে, ব্রেকফাস্ট করে ডক্টরের কাছে যাবে। শেহজাদ স্থির করলো মিঠির সাথে সুন্দর স্বাভাবিকভাবে এবং ভালো ব্যবহার করবে, আর প্রয়োজনে শক্ত কথার আশ্রয় নিবে। তাহলে মিঠি কিছুটা লাইনে এসে যাবে। এই যে গোটা একদিনে অনেক পরিবর্তন চলে এসেছে। এজন্যই আমাদের নবীও বলেছেন শত্রুর সাথে সদ্য ব্যবহার করতে। মিঠির শরীরে কাপড় জড়িয়ে দিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। জামা কাপড় আর টাওয়াল দিল। একা শাওয়ার নিতে পারবে? মনে রইল মিঠি। মাথা ঘুরে পড়ে যাবে না তো? আপনি যান, আমি পারবো। শোনো, ডোর ভিড়িয়ে রাখো, লক করো না, এদিকে কেউ আসবে না। মিঠি সাই দিল। শেহজাদ ভয় পাচ্ছে। ঠান্ডা মাথায় মিঠি আবার সুসাইড অ্যাটেম্প করবে না তো? মেয়েটাকে ঠিক বোঝা যায় না। এই হুট ঝড় বৃষ্টি রোদের মতো মেয়েটার এক একবার এক এক রূপ। গিজার অন করে দিয়েছি, তুমি শাওয়ার নাও, আমি আছি, ঠান্ডা লাগিও না। শেহজাদ বেরিয়ে এলো। মিঠির ভালো লাগছে যে শেহজাদ তার খুব খেয়াল রাখছে, তাকে কেয়ার করছে, সব দেখিয়ে শুনিয়ে দিচ্ছে। শাও নিয়ে কিছুক্ষণ পর মাথায় টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো মিঠি। মিঠির দিকে চোখ পড়তেই মুগ্ধ হলো শেহজাদ। এত সুন্দর, স্নিগ্ধ, সতেজ আর মিষ্টি লাগছে মেয়েটাকে। চোখ সরিয়ে নিল শেহজাদ। ততক্ষণে বুয়া সব গুছিয়ে পরিপাটি করে নাস্তাও বানিয়ে টেবিলে দিল। ব্রেকফাস্ট করবে, আসো। নীরবে শেহজাদের পিছনে গেল মিঠি। ব্রেকফাস্ট শেষে বলল, ডক্টরের কাছে যাবে।
মিঠি সায় দিল। লিফট থেকে বেরোতেই বাড়ির এক একজন এক এক দিক থেকে সিসি ক্যামেরার মতো তাকিয়ে রইল। মিঠি বিব্রত বোধ করলেও শেহজাদ গুরুত্ব না দিয়ে দ্রুত একটা সিএনজি ডেকে উঠে পড়ল। মানুষের কাজই তো সিসি ক্যামেরার মতো নজরদারি করা, কার কি হয়েছে না হয়েছে এসব দোষ ত্রুটি খোঁজা। তাছাড়া সে কোনো অনৈতিক কাজ করেনি, শরীয়ত অনুযায়ী বিয়ে করেছে। ডক্টরের কাছে নিয়ে গেল মিঠিকে। চেক আপ করে ডক্টর জানালেন মিঠির রক্ত শূন্যতা, আর্জেন্ট ব্লাড স্যালাইন দিতে হবে। সাথে সাথে মিঠিকে অ্যাডমিট করে ব্লাড স্যালাইন দিল। মিঠি ঘুমিয়ে পড়তে নার্সের তত্ত্বাবধানে রেখে শেহজাদ হসপিটাল থেকে বেরিয়ে এলো। মিঠির জন্য শপিং করা লাগবে, তাই এই সুযোগটুকু হাতছাড়া করতে চাইল না। শপিংয়ে গিয়ে শপিং করেই মন দিল। হঠাৎ দূর থেকে শেহজাদকে দেখে ফেল শবনম। সে শপিং করতে এসেছে। এই শপিং মলটা তাদের দুজনেরই খুব প্রিয়, সবসময় এখান থেকেই তারা শপিং করত, তাই দুজনেই এখানে এলো। তবে কাকতালীয়ভাবে শেহজাদের সাথে দেখা হয়ে যাবে ভাবতেই পারেনি শবনম। সন্ধ্যান হয়ে এগিয়ে এলো। আচমকা জিজ্ঞেস করলো, কার জন্য শপিং করছো? শবনমের স্বর শুনতেই ভরকে গেল শেহজাদ, তবে স্থির রইল, কোনো প্রত্যুত্তর করল না। শেহজাদের একটাই কথা, শবনম পরকিয়া করে সব ইচ্ছে তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, তার ভালোবাসার মূল্যায়ন করেনি। এখন তার একাকিত্বের জীবনে হুট করে মিঠি এসেছে, আর সেটা যেভাবে হোক এসেছে। আল্লাহই হয়তো পাঠিয়েছে কোনো ইস্যু করে। এখন সে মিঠিকে আঁকড়ে ধরে বাঁচতে চায় শেষ পর্যন্ত। শবনমকে আর মনে করে শুকনো ক্ষত তাজা করতে চায় না। শবনম এবার অধিকারের সহিত শেহজাদের বাহু ঝাঁকিয়ে বলল, কিছু জিজ্ঞেস করছি তোমায়, শুনতে পাও না? তোমাকে বলার প্রয়োজন মনে করছিলে। ইগনোর করছো? হ্যাঁ। বেশ, শপিং করছো কার জন্য সেটা জানতে চাই। বলতে ইচ্ছুক নই। তুমি আমার সাথে এমনভাবে কথা বলতে পারো না শেহজাদ। তুমি যেতে পারো, বিরক্ত করো না। বিয়ে করে নিয়েছো? আমার ব্যাপারে এত জানার আগ্রহ কেন তোমার? এই তোমার আমার প্রতি ভালোবাসা? তাচ্ছিল করলো শবনম। মনও রইল শেহজাদ। বিয়ের কথা শুনলে শবনম সহ্য করতে পারবে না, তাই বলল না। উত্তর দাও শেহজাদ। বিরক্ত করো না শবনম। আমাকে তোমার কবে থেকে বিরক্ত বলে মনে হচ্ছে? শোনো, তুমি আমাকে স্বেচ্ছায় ডিভোর্স দিয়ে চলে গেছো, বেশ সুখেই আছো বোঝা যাচ্ছে। আর শোনো, সুখে আছো আমাকেও থাকতে দাও। সুখে থাকার অধিকার সবার আছে। আমার জীবন নিয়ে আর ইন্টারফেয়ার করবে না, কারণ সেই রাইট এখন তোমার আর নেই। তুমি এখন আমার জন্য পরনারী, অনাধিকার চর্চা করো না। সপ্তাহ না পেরোতেই পরনারী হয়ে গেছি? অফকোর্স। বুঝে উঠল শবনম। গুরুত্ব দিল না শেহজাদ। কার জন্য শপিং করছো বলো শেহজাদ? বললাম তো, কেউ একজনের জন্য। সেই কেউ একজন কে? শি ইজ এ স্পেশাল ওয়ান। ধক করে উঠল শবনমের বুকটা। তোমার গার্লফ্রেন্ড? তোমার অ্যাফেয়ার আছে? হবে একজন। ও, তো আন্ডারগার্মেন্টস কিনবে না? কিনবো না কেন, অবশ্যই কিনবো। মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস, ভুলেই গেলাম। দাঁতে দাঁত চাপল শবনম। শেহজাদ শবনমের সামনে মেয়েদের আন্ডার গার্মেন্টসের কর্নারে ঢুকে গেল। শবনমকে দেখেই কয়েকটা প্যাক করতে বলল। সরাসরি জ্বলতে লাগলো শবনমে। সে ব্যতীত অন্য কোনো নারীর জন্য শেহজাদ আন্ডার গার্মেন্ট কিনছে। শবনমে সহ্য হলো না। এইসবের মানে কি শেহজাদ? জাস্ট বিরক্ত করো না। ফুঁসতে লাগলো শবনম। এসব কার জন্য কিনছে? সে ডিভোর্স না দিতে লোকটা আবার কাকে জুটিয়েছে? অশান্তি লাগছে শবনমের। আমি তোমায় বিরক্ত করছি? তা নয়তো কি। শপিং থেকে বের হয়ে শেহজাদ কাঁচা বাজারের দিকে গেল। মিঠি আছে এখন, অবশ্য বাসায় কাঁচা বাজার লাগবে, আবার অফিসেও যেতে হবে। তখন তো বাজার করতে পারবে না, তাই একসাথে এক সপ্তাহে বাজার করে নিল। শপিং ছেড়ে শবনম ফলো করতে লাগলো শেহজাদকে। শেহজাদ অবশ্য খেয়াল করলো না। যা ইচ্ছে তাই করুক, তার কি? ভালো থাকার জন্য ছেড়ে চলে গেছে, এখন আবার তার কাছে কি? কথায় আছে না, প্রকৃতির শূন্যস্থান পছন্দ করে না। ধুলোবালি দিয়ে হলেও পূরণ করে কিছু না কিছু কেউ না কেউ শূন্যস্থান পূর্ণ করে দেয় কিংবা দখল করে নেয়। তবে একজনের শূন্যস্থান হয়তো অন্যজন পূরণ করতে পারে না, তবুও কোনো একভাবে পূরণ হয়েই যায়। আলো হয়তো তার শূন্য থাকাটা পছন্দ করেনি, কোনো এক অছিলা করে মিঠিকে পাঠিয়েছে। নিজের জন্য কষ্ট না হলেও মিঠির জন্য কষ্ট হয় শেহজাদের। সব দিক দিয়ে মেয়েটা খুব বাজেভাবে ঠকে গেল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শেহজাদের।
তবে মিঠি যদি তার কাছে আজীবনের জন্য থেকে যায় তাহলে সে তার ভালোবাসা দিয়ে সেটা পূর্ণ করার চেষ্টা করবে। বাজারে ব্যাগগুলো একটা রিকশায় তুলে দিল। বাসে পৌঁছালে কেয়ারটেকার আঙ্কেল নামিয়ে রেখে দিবেন, তাই চিন্তা করলো না। আগেও তেমনটাই করতো। দ্রুত ফার্মেসিতে ঢুকলো। মিঠির জন্য মেডিসিন নিয়ে সবে বেরোতে নিবে, দেখলো শবনম দাঁড়িয়ে রয়েছে। তার মানে সে কি মেডিসিন নিল সব দেখেছে। বেরোতে নাই শেহজাদ। কার জন্য মেডিসিন নিয়েছো? নজরদারি করা বন্ধ করনি? বলছি কার জন্য বার্থ কন্ট্রোল পিল কিনছো? এই 5 বছরে তুমি তো কখনো আমার জন্য কেননি। শবনমকে এড়িয়ে হাঁটা ধরলো। শবনম সামনে গিয়ে দাঁড়ালো। বলো কার জন্য কিনছো এটা? সামনে থেকে সরো বলছি। আগে বলো আমার থেকে কি কি সত্য লুকিয়েছো। মাথা গরম করো না শবনম, তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। ধৈর্যের লিমিট ক্রস করো না। তোমার বেহায়াপনার কারণে আমি কিন্তু রেগে আছি। মাত্র 1 সপ্তাহ না যেতেই আমাকে সহ্য করতে পারছো না? জাস্ট ইগনোর করছি তোমায়, বিরক্ত করো না। শবনমে কেমন লাগছে। শেহজাদ তাকে এড়িয়ে চলে। একটা রিক্সা ডেকে শেহজাদ উঠে পড়ল। মিঠিকে দেখলে এখন ঝামেলা শুরু করবে। এরপর মিঠি তো তার জীবন আরো লন্ডভন্ড করে দিবে, ভুল বুঝবে, মারপিট করতে আসবে। এমনিতে শবনমের নামটাও শুনতে পারে না। শেহজাদকে ফলো করলো শবনম। শেহজাদ রিক্সা দিয়ে নেমে অন্যদিকে চলে গেল। শবনম আর খুঁজে পেল না। ফোন করলো শেহজাদের বন্ধু প্লাস কলিগ আকাশকে। ফোন দিয়ে জিজ্ঞেস করলো শেহজাদের কোনো অ্যাফেয়ার কিংবা বিয়ে করছে কিনা, কিন্তু আকাশ কোনো ইনফরমেশন দিতে পারল না। হতাশ হলো শবনম। হসপিটালে ফিরল শেহজাদ। দেখলো মিঠি তাকিয়ে আছে। স্যালাইন শেষ পর্যায়ে প্রায়। মুখ সরিয়ে নিল মিঠি। শেহজাদ বুঝতে পারল না মিঠি কি রাগ করেছে। কোনো কারণে তুমি কি রেগে আছো মিঠি? এতক্ষণ কোথায় ছিলেন? একটু কাজ ছিল। স্যালাইন শেষ হতেই উঠিয়ে বসালো। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বলল, চলো ফিরে যাই। মৌন রইল মিঠি। হসপিটালের পাশে একটা ক্যাফে দেখতে পেল। চলো কিছু খাবে, নিশ্চয়ই খিদে পেয়েছে। পার্সেল করে নিন, এখন খেতে ইচ্ছে করছে না। কথা পারল না শেহজাদ। অসতর্কতা বশত শবনমের চোখে পড়লেই আগুন লাগবে দুদিক থেকে। আগে মিঠিকে হ্যান্ডেল করা প্রয়োজন। মিঠি ঠিক থাকলে আর কোনো ভয় নেই। দ্রুত বেশ কিছু স্ন্যাক্স পার্সেল করে একটা সিএনজি ডাকতেই মিঠি বলল, রিকশায় করে যাব। এখন না, এখন তুমি দুর্বল, ঝাঁকি খেয়ে পড়ে যেতে পারো। নীরব রইল মিঠি। দুজনেই সিএনজিতে উঠে পড়ল। বাসে ঢুকতেই শেহজাদ মেডিসিন বের করে মিঠির হাতে দিল। এটা খেয়ে নাও। কিসের মেডিসিন এটা? সে তুমি বুঝবে না। না বললে আমিও খাবো না। ধমকে উঠল শেহজাদ। ভয় পেয়ে মিঠি খেয়ে নিল। দেখলো শেহজাদ কিছু মেডিসিন গুছিয়ে রাখছে। হঠাৎ একটা মেডিসিন দেখতেই হাতে তুলে নিল। এটা দিয়েছেন আমাকে? হ্যাঁ। আপনি তো নাকি সন্তান জন্মদানে অক্ষম, তো আমাকে পিল খাওয়াচ্ছেন কেন? প্রত্যুত্তর করল না শেহজাদ। এর 2 দিন পর ব্রেকফাস্ট করে রেডি হলো মিঠি। তাকে রেডি হতে দেখে শেহজাদ জিজ্ঞেস করলো, রেডি হচ্ছ যে? আমার ফ্ল্যাটে ফিরবো। তোমার আব্বুর বাসায়? না, আমি উত্তরা থাকি, ওখানে ফিরে যাব, কলেজ খুলেছে। আচমকা শেহজাদের সারা শরীর অসাড় হয়ে এলো। মিঠি ফিরে যাবে, কিন্তু তার খারাপ লাগছে কেন? এখান থেকে কি তবে তাদের জীবনের মোড় ঘুরে যাবে? মিঠিকে আর আসবে না তার কাছে? মিঠিকে যেতে দিতে ইচ্ছে করছে না। আচমকা বলে ফেলো, আজ না গেলে হয় না? না মানে বলছি আরো কিছুদিন থেকে যেতে। কাল থেকে কলেজ খুলেছে, সম্ভব নয়। শেহজাদের বুকটা ধুকপুক করছে কেমন। মিঠি সম্পূর্ণ রেডি হয়ে বলল, আসছি। একা যেতে পারবে? হ্যাঁ, আমার গাড়ি আছে, ড্রাইভার গাড়ি বের করেছে। বলছি তুমি সেদিন রিকশায় চড়তে চেয়েছো, আমি না হয় তোমায় পৌঁছে দিই, ড্রাইভারকে নিষেধ করে দাও। আপনার অফিসে দেরি হয়ে যাবে না? সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। আচ্ছা চলুন। শেহজাদ রেডি হয়ে মিঠিকে নিয়ে বেরিয়ে গেল। মিঠি ফ্ল্যাটের সামনে রিক্সা থামলো। বিদায় নিয়ে মিঠি চলে গেল, কিন্তু শেহজাদকে ভিতরে যেতে বলল না। খারাপ লাগলো শেহজাদ প্রকাশ করলো না। উপর থেকে শেহজাদ মিঠিকে একসঙ্গে দেখলো তার বান্ধবী অনন্যা। মিঠি বেলকনিতে এসে দেখলো শেহজাদ এখনো দাঁড়িয়ে রয়েছে। মৃদু হেসে ভেতরে চলে গেল। লোকটা কে মিঠি? তোর দুলাভাই। মানে? দুলাভাই বুঝিস না? তোর স্বামী? হুম। কি বলিস? মাথা ঠিক আছে তোর? বাসায় বেড়াতে গিয়ে একসাথে বিয়ে করে এসেছি। অনন্যা? অনন্যার বিশ্বাস হলো না। তোর কি হয়েছে বল তো মিঠি? কি হবে? তোকে কেমন যেন লাগছে, চিনতেই পারছি না।
আমার আবার কি হয়েছে? মানে আমাদের পুরো কলেজেই তুই ক্রাশ গার্ল অ্যান্ড বেস্ট গার্ল, আর সেই তুই কি না? কালো ভুঁড়িওয়ালা একজন মানুষকে বিয়ে করেছি, তাই না? মানে ওইটাই? তিনি কালো বলে কি মানুষ না? তা কেন বলবো? তো ডাউট করছিস কেন? বলতে চাইছি তোর পিছনেই এত এত ছেড়েই ঘুরে, তুই পাত্তাই দিস না, আর সেই কিনা অমন মানুষকে বিয়ে করলি, এটা কিভাবে সম্ভব? অনন্যার ভাব ভঙ্গিমা দেখে হা হা করে হেসে উঠল মিঠি। একটা কথা শুনলে তুই চমকে যাবি অনন্যা। কি সেটা তাড়াতাড়ি বল। আমরা লাভ ম্যারেজ করেছি। অসম্ভব। আরে সত্যি বলছি, বিশ্বাস না হলে তোর দুলাভাইকে জিজ্ঞেস কর। মিঠি, তুই একদম ফাজলামি করবি না কিন্তু। আমি শিওর যে তোর কোনো বয়ফ্রেন্ড কিংবা পছন্দ অথবা কোনো প্রেম ছিলই না। এতদিন তোর থেকে লুকিয়ে রেখেছি, আজ সারপ্রাইজ দিয়েছি এজন্যই। এটা কিভাবে সম্ভব মিঠি? তুই তো কোনো ছেলেকেই পাত্তাই দিতি না। উনি কালো, চাঁদের মতো সুন্দর নয়, কিন্তু তারার আলোর মতো সুন্দর। অনন্যাকে হতভম্ব করে মিঠি ওয়াশরুমে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ পর হাত মুখ ধুয়ে মিঠি বেরিয়ে এলো। অনন্যা খেয়াল করলো মিঠির চোখগুলো লাল এবং চোখ মুখ ফুলে গেছে। মিঠি বেডের উপর বসলো। অনন্যা পাশে বসে কাঁধে হাত রাখলো, মলিন গলায় ডাকলো, মিঠি। হুম। কেঁদেছিস? না। তোকে জোর করে বিয়ে দিয়েছে ওই মানুষটার সাথে? না। সত্যিটা বল। বললাম তো কিছু হয়নি। মিঠি, হ্যাঁ। তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস? আমাদের লাভ ম্যারেজ অনন্যা, ওনাকে পছন্দ হয়ে গেছে তাই বিয়ে করে নিয়েছি। আর বিয়ে তো একদিন করতেই হতো। একটা বারও জানাস নি যে? তুই তো এমন মেয়ে না, তোর পেটের সব কথা আমি জানি। মনে ছিল না। আচ্ছা থাক, সেটা তোর পার্সোনাল ব্যাপার। তবে এটাই বলবো, মনের বিরুদ্ধে এই সম্পর্কে থাকার প্রয়োজনই নেই। নিজের কেরিয়ার গড়লে অনেক কিছুই করতে পারবি। ভালো পাত্রের কাছে বিয়ে বসতে পারবি। বিদেশে গিয়ে সেটেল হয়ে একটা বিলাসবহুল জীবন কাটাতে পারবি। বিলাসবহুল জীবন লাগবে না, একটু শান্তিতে থাকা যাবে এমন জীবন হলেই চলবে। আমি তো ছোট থেকেই বিলাসবহুল জীবন পেয়েছি অনন্যা, আর প্রয়োজন নেই। মিঠি, নিজের ঝুলিতে কিছু না থাক, শুধু আত্মসম্মানটুকু বাঁচিয়ে রাখা প্রয়োজন বলেই মনে করি। সব জায়গায় নিজেকে বটবৃক্ষের মতো বিস্তার করা উচিত নয়, কারণ তীব্র যন্ত্রণায় ডাল ভেঙে যেতে পারে। দেখা গেল শিকড় এত দূর বিস্তর যে না পারছিস সই থেকে যেতে, না পারছিস চলে আসতে। যা করবি ভেবে চিন্তে কর। তোর কিন্তু লক্ষ্য অনেক দূর। আত্মসম্মান বিসর্জন দিয়ে বোকার মতো এই সম্পর্কে আটকে থাকাটা ঠিক হবে না, পরে কিন্তু পস্তাবি। শেহজাদ অফিসে ফিরে যায়। লাঞ্চ আওয়ারে খেতে বসে আকাশকে জিজ্ঞেস করলো, এই কয়দিন আসিসনি যে? একটু অসুস্থ ছিলাম। ও, শবনম ফোন করেছিল। কেন? তোর কোনো অ্যাফেয়ার আছে কিনা, বিয়ে করেছিস কিনা ইত্যাদি। ও, হঠাৎ এইসব জিজ্ঞেস করার মানে কি? আমি কি জানি? সত্যি তোর অ্যাফেয়ার আছে? না, বিয়ে করেছি। কি? হ্যাঁ। কাকে? আছে একজন। জানালি না কেন? মনে ছিল না। তাহলে শবনমের সন্দেহ ঠিক? বলে দিব? হ্যাঁ বলিস, এটাও বলে দিস আমাকে যেন নজরদারি না করে। আমি বিরক্ত তার উপর। দোস্ত, এটা কিভাবে সম্ভব বলতো? কোনটা? ডিভোর্সের এখনো 10 দিন বাকি, আর তুই বিয়েই করে ফেললি। আমি তো ভাবলাম সারা জীবন শবনমের শোকে দেবদাস হয়ে থাকবি, বিয়ের নাম মুখেও তুলবি না। শোক করার কি আছে? সে ভালো থাকার জন্য পরকীয়া করে চলে গেল, এখানে আমার দোষ কোথায়? আমি তো যেতে বলিনি। আর আমি শোক করেছিলাম তার জন্য 1 সপ্তাহ, আর করব না। বিয়ে করেছি, এবার মুভ অন করব। সে যেমন ভালো থাকতে চায় আমিও ভালো থাকতে চাই। তার যেমন ভালো থাকার অধিকার আছে তেমনি আমারও। আমি ওর কোনো বিষয়ে ইন্টারফেয়ার করি না। ও কেন করছে? ওর তো কোনো রাইট নেই আমার উপর। তোকে ছেড়ে যাবে না তো কি করবে? স্বার্থপরের মতো কথা বলছিস কেন শেহজাদ? কি বললাম স্বার্থপরের মতো কথা? তুই ওকে মাতৃত্বের স্বাদ দিতে পারিসনি, তাই বাধ্য হয়ে শবনম তোকে ছেড়ে গেছে। তুই বলছিস মুভ অন করবি? দেখা যাক কে স্বার্থপর, কে কোন স্বার্থের জন্য কাকে ছেড়ে চলে গেছে। তপ্ত শ্বাস ফেলে আকাশ শবনমকে ফোন করে বিয়ের কথা বলে দিল। সাথে সাথে শেহজাদকে অনবরত ফোন করতে লাগলো শবনম। পিক করলো না শেহজাদ। রাতে অফিস থেকে বাসায় ফিরতেই গেট দিয়ে ঢোকার সময় মুখোমুখি হলো মোশাররফ সাহেবের সাথে। সালাম দিল শেহজাদ। মিঠি কোথায়? ফিরে গেছে। মানে কখন? আজ সকালে। আমাকে জানাওনি যে? মিঠি আপনাকে জানায়নি?
না। আমি তো এত কিছু জানতাম না। ও বলেনি রাগের কারণে, কিন্তু তুমি তো একটাবার বলতে পারতে। মাথা নুইয়ে ফেল শেহজাদ। সরি আঙ্কেল, আসলেই তখন এত কিছু মাথায় ছিল না। ও হুট করে রেডি হয়ে চলে যাচ্ছিল, সেই বলে কয়ে আমি দিয়ে এসেছি। তপ্ত শ্বাস ফেল মোশাররফ সাহেব। মিঠি ভীষণ রাগী মেয়ে, ঠান্ডা মাথায় উল্টোপাল্টা কিছু করে ফেলবে। ওকে তুমি যেতে দিলে কেন? আমার তো ভয় হচ্ছে। শেহজাদের বুকটা ধক করে উঠল। আসলেই তো এত কিছু ভাবেনি সে। এই দুদিন তো স্বাভাবিক ছিল। ঝড় আসার আগে পরিবেশ নীরব থাকে। আর শোনো, মিঠির 18 বছর হয়নি, তাই তোমাদের রেজিস্ট্রেশন এখনো হয়নি, তাই তোমাদের ডিভোর্স করিয়ে দিতে চাই। মৌখিক তালাক দিলেই হবে, আর দেনমোহর লাগবে না। তোমাকে খারাপ ছেলে বলছি না, কিন্তু মিঠি তোমাকে মানবে বলে মনে হয় না, তাই ঝামেলার কি দরকার? ডিভোর্স হয়ে গেলে তোমরা মুক্ত। তুমি দেখে শুনে বিয়ে করে সংসারী হও। মিঠি এখনও ছোট, বয়স হয়নি, ওর ফিউচার আছে, ক্যারিয়ার আছে, একটা স্বপ্ন আছে। আমি চাই না আমার মা মরা মেয়েটার কিছু একটা হয়ে যাক। মা মরা মেয়ে ভাইও নেই, তাই ওর নিজের ক্যারিয়ার গড়া প্রয়োজন। আমি কখন বাঁচি মরি। শেহজাদকে কিছু বলতে না দিয়ে মোশাররফ সাহেব বেরিয়ে গেলেন। মেয়ের কাছে যাবেন এখন। হঠাৎ মতিউর রহমানের মুখোমুখি হলেন। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? মেয়ের কাছে। মিঠি কই? ফিরে গেছে। মানে কি? কানে শোনো না? বিয়ে শাদী হয়েছে, এখন এত পড়াশোনা কিসের? আর মেয়েটিকে যেতে দিয়েছো কেন? পড়াশোনা করবে না তো কি করবে? মেয়ে মানুষ বেশি শিক্ষিত হলে স্বামীর ভক্তি শ্রদ্ধা করে না। আমার মেয়ে পড়াশোনা করবে, আর ডিভোর্স করিয়ে দিব শীঘ্রই। মগের মূল্য। আমার প্রতি একবার অন্যায় করেছো, মেনে নিয়েছি। সেম আমার মেয়ের সাথেও তোমরা অন্যায় করেছো, সেটাও মুখ বুঝে মেনে নিয়েছি। জেলের ঘানি এখনো টানাচ্ছি না, শকর করো। আচমকা মোশাররফ সাহেবের কলার চেপে ধরলেন মতিউর রহমান। শালা, একদম মুখ সামলে, মাটির তলে পুঁতে দেব। আর শোন, কারো বাবার সাধ্য নয় আমাদের জেলের খানি টানানোর। আর আমরা যা ঠিক করব তাই। এই বাড়িতে আমাদের কথাই সব। এক পর্যায়ে একজন আরেকজনের কলা চেপে ধরলেন। শেহজাদ শাড়ি নিয়ে বলল, এইসব কি করছেন আপনারা? এই ছেলে বেশি প্যাক করবে না। মিঠি আনার ব্যবস্থা কর, ওইখানে থাকবে। আমি নতুন বাসা নিয়েছি, আপনাকে আগেও জানিয়েছি। নতুন বাসার মায়েরে বাপ, মিঠি এখানে থাকবে। 3 তলার অ্যাপার্টমেন্টটা ওর, আর মিঠির সম্পন্ন ঘর ওর বাপে সাজাইয়া দেব। এটাই লাস্ট কথা। শেহজাদ কিছু বলতে নিবে থামিয়ে দিয়ে বলল, একদম চুপ। মিঠি ফইন্নি মাইয়া না, বিলাসবহুল জীবন পেয়েছে ছোট থেকে। ওর আদর যত্নের কমতি করে নাই, তাই এখন থেকে মিঠি আমার চোখের সামনে থাকবে যতদিন না 18 বছর হয়েছে ততদিন। 18 বছরের ব্যাপারটা মোশাররফ সাহেব বুঝতে পারলো, শেহজাদ বুঝতে পারল না। সে তুমি বুঝবে না। মোশাররফ সাহেব বলেন, স্বপ্ন দেখো মতিউর রহমান, স্বপ্নই দেখো, পূর্ণ হবে না। তাহলে বাপ বেটে একজনের ও বাঁচারও দরকার নেই, 2 জনের মাটির তলে পাঠিয়ে দেব। থ্রেড দিচ্ছ আমায়? সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকাতে হয়। আমি থ্রেড ছাড়া আর কিছুই দিতে পারি না। চল শক্ত রাখলেন মোশাররফ সাহেব। মতিউর রহমানের অত্যাচার সহ্য হচ্ছে না, কিছুতেই এই বাড়ি দেওয়া যাবে না, বেরিয়ে যেতে নেয়। এই তুমি আবার কই যাচ্ছ? যেখানে ইচ্ছা সেখানে। মিঠির কাছে ওর স্বামী থাকবে, তুমি না। বাসায় যাও, মোশাররফ নয়তো খারাপ হবে। কি করবে তুমি? শেহজাদের ভালো লাগছে না এইসব, কিছু বলেও মূল্যায়ন করছে না। শেহজাদ, তুমি মিঠির বাসায় যাও। ও কেন যাবে? ও মিঠির স্বামী। কি হলো শেহজাদ, যাও। দাঁড়িয়ে আছো কেন? দোটানায় পড়ল শেহজাদ। মোশাররফ বাসায় যাও, নয়তো সত্যি আজ খারাপ হবে। শেহজাদ ওনাকে বুঝিয়ে বাসে পাঠিয়ে দিলেন। যাও মিঠির বাসায়, আমি ওকে ফোন করে বলে দেবো তুমি আসছো এবং থাকবে।